আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মতো দুজন অ্যাটাকিং ব্যাটসম্যান যখন আপনার লাইন আপে থাকে, একটা কথা আমরা প্রায়ই বলি বা তাদের ক্রিমটা কিন্তু আমরা এতদিন খেয়েছি এই কথা বলে যে এই দুজনের যে কোনো একজন যদি ৬-৭ ওভার পর্যন্ত টিকে যান তাহলে প্রায় 60% বাংলাদেশের ম্যাচটা সেখানে বের হয়ে যাওয়ার কথা, এবং একদিন একজন ভালো খেলছিলেন তো আরেকদিন আরেকজন ভালো খেলছিলেন। এই যে লাক্সারিটা, এটা যেটা আমাদের আছে, তাহলে আমাদের সেই জায়গাটাও ইনভেস্টমেন্টটা থাকা উচিত যে কোনো একদিন যদি দুজনে ফ্লপ করে যান তাহলে সেই জায়গাটায় কাউকে না কাউকে টেক ওভার করতে হবে, কিংবা আমাদের তাদের প্রতি ইনভেস্টমেন্টটা বজায় রাখতে হবে, আমাদের তাদের প্রতি উদার থাকতে হবে। এখন সেটা আমরা কতটুকু করতে পেরেছি বা ট্রেডিশনালি আমরা কতটুকু করি সেটা একটা প্রশ্নের জায়গা আছে। আমরা যদি সেটা করতে পারতাম তাহলে তামিম ইকবাল এবং জুনায়েদ ইমরো সিদ্দিকীর জুটিটা কিন্তু দাঁড়িয়ে যেত, জমে যেত। তামিম ইকবাল এবং জুনায়েদ ইমরো সিদ্দিকীর জুটিটা একসঙ্গে গড়ে না ওঠার পেছনে কারণটা হচ্ছে আমরা সেই ইনভেস্টমেন্টটা আসলে করতে পারি নাই। কারণ এই নেচারের বা একই নেচারের যখন দুজন ব্যাটসম্যান থাকবেন, অ্যাগ্রেসিভ ইন্টেন্টের ব্যাটসম্যান, ডেফিনেটলি ওই লাক্সারিটা তখন দলের থাকে যে কোনো একজন যদি দাঁড়িয়ে যান ৬-৭ ওভারের জন্য ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু সেখানে বেরিয়ে যাবে। কিন্তু এটার সঙ্গে সঙ্গে আমাদের উদার হওয়াটাও খুব জরুরি যে কোনো একদিন দুজন ফ্লপ করবেন, ওই দিনটায় তাদের প্রতি আমাদের ইনভেস্টমেন্টটা বজায় রাখা এবং সেই সঙ্গে নিচের দিকের ব্যাটসম্যান যারা আছেন তাদের সেই প্রেশারটা না নেয়া। দেখেন, আমি একটা এক্সাম্পল গত রাতেও দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের এই শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে 0 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল। মিথুন এবং সৌম্য সরকার দুজনেই ডাক মেরেছিলেন, সেই জায়গায় সাব্বিরের একটা 54 বলে 80 রানের ইনিংস ছিল। সো এক্সাম্পলটা আমাদের সামনেই আছে, সেই এক্সাম্পলটা শুধুমাত্র আমি দুজন ব্যাটসম্যানকে কাট করে দাঁড় করাবো, এটা তাদের কাছে ইনজাস্টিস। ইয়াং ব্যাটার্স আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে জিতিয়েছেন, তাদের প্রতি নতুন একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করতে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দুদিন আগ পর্যন্ত এই এশিয়া কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত তানজিদ তামিম, পারভেজ ইমন এই দুজনের প্রতি আপনি ইনভেস্ট করার কথা বলেছেন বা এই দুজনের ওই ক্রিমটা আপনি খেয়েছেন, ওই ক্রিমটা কিন্তু আমরা সবাই খেয়েছি। কিন্তু এখন ওই যে বললাম যে ক্রিম যখন খাচ্ছেন বা আমরা যখন এই ক্রিমটা খাচ্ছি, আমাদের যখন ওই লাক্সারিটা আছে, তার মানে আমাদের এটাও থাকা উচিত, আমাদের এই ইনভেস্টমেন্টের মানসিকতার জায়গাটাও থাকা উচিত যে কোনো একদিন দুজনই ফ্লপ করবেন। কারণ যে নেচারের ক্রিকেট খেলেন, এখন খুব সিম্পল ব্যাপার, তারা যে নেচারের ক্রিকেট খেলেন সেই নেচারের ক্রিকেটে তাদেরকে শর্টস খেলতে হয়। হ্যাঁ, তানজিদ তামিম যে শটটা খেলেছেন ইট ওয়াজ নট আ প্রপার ক্রিকেটিং শট, কিন্তু দ্যাটস ওয়াই হি ইজ নোন ফর। দেখেন, টেকনিক্যাল জায়গা থেকে যদি আমি বলি, আমি একটা কথা সবসময় বলি, অনেকে সেটা অ্যাগ্রি করেন না, অনেকে সেটা নিয়ে মজাও নেন। আপনি যখন ইনকামিং কোনো বলে অ্যাক্রস শেপে শট খেলতে যাচ্ছেন, আপনার টো পজিশনটা আপনার হয় ফ্রন্ট লেগটা ওপেন থাকা লাগে, না হয় আপনার অ্যাক্রস গেলে টো পজিশনটা স্ট্রেইট থাকা লাগে। আপনি লেগ সাইডে শট খেলবেন, আপনার টো পজিশনটা টুয়ার্ডস মিড অন থাকবে। তানজিদ টো পজিশনটা টুয়ার্ডস কাভার বা মিড অফ, ইনকামিং ডেলিভারি, লেগ সাইডে শট খেলেছেন, মাথা পড়ে গেছে। পারভেজ ইমনের ক্ষেত্রে একটা কথা সবসময় বলি যে ল্যাক অফ ফুটওয়ার্কের জায়গাটা একই সঙ্গে একই দিনে, মানে প্রবলেমটা যেটা হয়েছে একই সঙ্গে একই দিনে দুজনের এই দুইটা জায়গাতে তো দুজনে ধরা খেয়েছেন। এখন দুজনে এক্সিকিউট করতে পারেন না, ডেফিনেটলি ব্যর্থতা তাদের। কিন্তু আমি আবারও বলবো যে এই যে ইনভেস্টমেন্টটা আসলে খুব জরুরি। এই ইনভেস্টমেন্টটা এর আগে হয়নি দেখেই তামিম এবং জুনায়েদকে আমরা আসলে ক্যারি করতে পারি নাই। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা, নিও। উফ, আবার বলে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আমরা তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকীকে ক্যারি করতে পারি না একসঙ্গে, তার পেছনে কারণ এটাই ছিল যে আমরা ওই যে এফোর্ড করতে পারি না, আমাদের ধৈর্যের চ্যুতি হয়ে গেছে। যখন তারা ভালো খেলেছেন, প্রথম ম্যাচে যখন একসঙ্গে 160-এর উপর পার্টনারশিপ করেছিলেন টেস্টে, তখন আমরা খুব প্রশংসা করেছি। কিন্তু যখনই দেখা গেল যে কোনো একদিন দুজন একসঙ্গে ফ্লপ করে গেছেন, তখনই বাস ওই জায়গাটায় আমরা অন্যভাবে চিন্তা করেছি। সো আমরা খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ করতে বিশ্বাসী, আমরা খুব ফ্রিকোয়েন্টলি আমাদের চিন্তাভাবনার জায়গাটা পরিবর্তন হয়ে যায়। এখন দর্শকদের সেই জায়গাটা হতে পারে, কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি অন্যভাবে চিন্তা করে, টিম ম্যানেজমেন্ট যদি অন্যভাবে মানে এই বিষয়গুলোতে প্রভাবিত হয়, তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্য ক্ষতি। দর্শকরা যে জায়গা থেকে বলেন, দর্শকরা তো আসলে যেটা দেখতে চান, আর কত, মানে সত্যি কথা বলতে যে কোনো টুর্নামেন্টে যখন বাংলাদেশ যাচ্ছে, সর্বশেষ 3টা বড় টুর্নামেন্ট, 23 বিশ্বকাপ, 24 টি20 ওয়ার্ল্ড কাপ, 25 চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন এশিয়া কাপ, এর মধ্যে আবার একটা এশিয়া কাপ ছিল 2024 সালে খুব সম্ভবত।
24 বা 23 সালে খুব সম্ভবত, নাকি 22 সালে এশিয়া কাপ ছিল, T20 এশিয়া কাপ, প্রত্যেকটা জায়গায় তো বাংলাদেশ ফ্লপ করছে। সো এই প্রজন্ম কিন্তু আলটিমেটলি বড় টুর্নামেন্টে বা বিগ স্টেজে বাংলাদেশকে ভালো করতে দেখছে না। সো তাদের রাগ হওয়াটা, তাদের ক্ষোভ প্রকাশ করাটা খুবই স্বাভাবিক। তারা এই অধিকারটা তারা রাখেন, এটা খুবই মানে লেজির একটা ব্যাপার। তারা তাদের জায়গা থেকে সেই সমালোচনার জায়গাটা করবেন, তারা তাদের ক্ষোভটাকে ঝাড়বেন। তবে প্লেয়ারদেরও এই বিষয়টা রিয়েলাইজ করাটা খুব জরুরি যে ওকে, এনাফ ইজ এনাফ, নাও ইউ হ্যাভ টু স্টেপ ফরওয়ার্ড। আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে যে দুজন ওপেনার যেদিন ফ্লপ করেছেন, মিডল অর্ডারকে ওই জায়গাটা প্রিপেয়ার থাকে এবং ড্যামেজ রিপেয়ারের জন্য আরও পজিটিভ ইন্টেন্টে কাজ করা। লিটন করেছেন, বাট বাদবাকি মাঝখানে যে দুজন ছিলেন আমার কাছে মনে হয় যে ওই জায়গাটায় বাংলাদেশ অনেকাংশে পিছিয়ে গেছে। হাসারাঙ্গাকে তারা স্মার্ট ওয়েতে ডিল করতে পারেনি। অ্যাপার্ট লিটন যে শটটা খেলতে গিয়ে আউট হয়েছেন, আমি সেটাকে খারাপ কিছু বলবো না, সেটা হতেই পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের মিডল অর্ডারে বেশ ভালনারেবিলিটির জায়গাটা দেখা গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।